রেশম সুতোগুলো এখনো কোনো সর্দারের কাছে তিনি বিক্রি করতে পারেননি। রাজপুত্র এখনো সুতো বিক্রি করতে পারেনি? কিন্তু কেন? আমি তো আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছিলাম। শুধু সর্দারের কাছে সুতোগুলো পৌঁছে দিলেই রাজপুত্রের কাজ শেষ। এতদিনে সেটা করতে পারলো না কেন রাজপুত্র? তবে কি আমি রাজপুত্রের সাথে বাণিজ্যে না যেয়ে চরম ভুল করলাম? সেই কি ব্যাপার চারুলতা, আমি এত শখ করে তোমায় এত সুন্দর একটা শাড়ি উপহার দিলাম, আর সেই শাড়িটা তুমি কিনা ছিঁড়ে ফেললে? আমার প্রতি তোমার ভালোবাসা এত। একটা সময় আমি এমন করে কত লোকের সাথে রাজ করেছি, আর এখন আমার সামনে এই দুই বাপ বেটি মিলে তার ও মা গো, গেল গেল গেল, আমার কোমর কানা একেবারে গেল। অত সারা দল এভাবে দেখেছেন মহারাজ, আপনি সেই কখন যুবরানীকে আপনার কাছে ডেকে পাঠিয়েছেন। সেই মহারানীর তো এখনো সময় হলো না আপনার সাথে দেখা করতে আসার। একে সে এমন এক কাণ্ড কারখানা করেছে যে আপনার লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় হচ্ছে, আবার এদিকে আপনার কথা অমান্য করছে। চুপ করো তো রানী। একজনের কাছে খবর পৌঁছানোর পর তাকে আসতে সময় দেব তো নাকি? আসবো পিতামশাই। ওই তো বলতে না বলতে যুবরানী চলে এসেছে। এসো এসো যুবরানী, আমি তো তোমার অপেক্ষায় করছিলাম। এরপর চারুলতা রাজামশাইয়ের কক্ষের ভেতরে প্রবেশ করে। আপনি আমাকে খুব জরুরি দরকারে ডাকছিলেন পিতামশাই, বলুন কি জানতে চান আমার কাছ থেকে? কি আবার জানতে চাইবে? তোমার কীর্তিকলাপ শুনে রাজামশাই তো ভীষণ অবাক হচ্ছেন। তা তোমার ছেঁড়া শাড়ি পরিধান করে রাজ্য ভ্রমণটা কেমন হলো যুবরানী? সেটা একটু বলো আমাদেরকে। লোকে তোমার ছেঁড়া শাড়ি দেখে কি কি মন্তব্য করলো? হ্যাঁ যুবরানী, তুমি নাকি ছেঁড়া শাড়ি পরিধান করে রাজ্য ভ্রমণ করে এসেছো। কিন্তু কেন? রাজ পরিবারে কি তোমার জন্য পোশাক আশাকের কোনো অভাব রয়েছে নাকি? নাকি তোমায় আমরা ছেঁড়া শাড়ি পরিধান করতে বাধ্য করেছি? তুমি কি সত্যি ছেঁড়া শাড়ি পরিধান করে রাজ্য ভ্রমণ করেছো? হ্যাঁ মহারাজ, এই শাড়িটি পরেই তো গিয়েছিল যুবরানী। দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি সেই ছেঁড়া শাড়িটির অংশটি দেখাচ্ছি। তোমরা সকলে প্রস্তুত তো? আমরা তাহলে খুব শীঘ্রই হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবো। আগে মন্ত্রী মশাই, আমাদের সঙ্গে নেওয়া সকল যন্ত্রপাতি জাহাজে তুলে নিয়েছি। আমরা সকলে একদম প্রস্তুত আছি আপনার সঙ্গে হেমরাজে যাওয়ার জন্য। বেশ, তবে আজ রাতেই আমরা রওনা দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, আর এই শোনো তাঁতি ভাইরা, তোমরা কিন্তু বরাবর তোমাদের যন্ত্রপাতিগুলো ভালো করে দেখে নিও, সেগুলো আবার ঠিকঠাক থাকে জানো। হ্যাঁ, এত দূরের পথ চলে যাওয়ার পর আবার বলো না যে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি, যে কারণে শাড়ি বুনন করা সম্ভব হচ্ছে না। আর না না মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সবাই সবটা দেখে শুনে তুলে নিয়েছি জাহাজে। এবার শুধু আমাদের হেমরাজে পৌঁছে শাড়ি বুনন করাটা বাকি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। এবার তাহলে তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে এসো কেমন? আমরা আজ রাতেই হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আশা করি দুদিনের মধ্যেই আমরা হেমরাজ্যে পৌঁছে যেতে পারবো, আর তারপরে আমাদের নতুন স্বপ্ন পূরণ করার কাজ শুরু হয়ে যাবে। মীরা, ও মীরা, কোথায় চলে গেলি তুই মা? এভাবে বাপের উপর রাগ করে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আমার কথাটা একবারও ভাবলি না? আমি তোকে ছাড়া কি নিয়ে থাকবো? মীরা, মীরা, ও মীরা, কোথায় গেলি তুই? জয়া বাড়িতে কোথাও মীরাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে এদিকে ওদিকে অনেক খুঁজেও মীরাকে কোথাও খুঁজে পায় না। সে আনমনা রাস্তা দিয়ে চলতে থাকে, আর চলতে চলতে একসময় সে ভ্যাবলা আর মীরাকে না দেখেই তাদের সাথে ধাক্কা খেয়ে সেও মাটিতে পড়ে যায়। ও মা গো, গেল গেল গেল, আমার কোমর কানা একেবারে গেল। অত সারা দল এভাবে রাস্তার মাঝখানে বসে আড্ডা দেওয়া হচ্ছে বুঝি? আহা, আমার কোমর কানা ভেঙে গেল।
ওরে বাবা, এ তো দেখছি আমার আইটেম বম শাশুড়ি মা। এখানে রাস্তার মাঝখানে বসে আড্ডা দিচ্ছি না, বরং আমরাও এখানে পড়ে গিয়েছিলাম আপনার মতো করে। চলুন এবার আমরা সবাই উঠে পড়ি। ও ব্যাবলা, তাই তো বলি, এভাবে এমন করে পথের মাঝখানে কে আবার সং হয়ে পড়ে থাকতে পারে? শাশুড়ি মা, নিজের জামাইকে এভাবে সংভং বলবেন না শাশুড়ি মা, শুনতে কেমন যেন লাগে। এই চুপ কর তো, তুই আমায় শাশুড়ি মা কেন বলছিস? আমি কি তোকে জামাই বলে মেনে নিয়েছি নাকি? একেই তো আমার মেয়ের কোনো খোঁজ খবর নেই, মেয়েটা যে কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না, তুই আমায় কিনে এদিকে শাশুড়ি বলে মাথা কাচ্ছিস। মেয়ের খবর নেই, জামাই এসে হাজির, যত সব। এখান থেকে কেটে পড়তে চাইছিলাম, আমার মা চলে আসে দেখে সেটাও হবে না। এখন আমাকে এদের সামনে হাতে নাতে ধরে খেতেই হবে। মেয়ের খবর নেই মানে মীরাকে কোথাও খুঁজে পাচ্ছেন না নাকি? তাহলে কি মীরা বাড়ি থেকে পালিয়েছে মা? জয়া যেই কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ে কালো কাপড়ে মুখ ঢাকা মীরার দিকে, আর দেখতে পেয়ে মীরাকে চিনে ফেলে। কি রে মীরা, তুই এভাবে মুখোশ পরে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আর এতক্ষণ যে আমি তোকে খুঁজে খুঁজে মরছি, তুই কেন কোনো সারা শব্দ দিচ্ছিস না কেন? কত শখ করে বেয়াই বাড়ি গিয়েছিলাম, একবেলা বুড়ি ভোজও করালো না তারা। কি কিপটে বেয়াই জুটেছে আমাদের কপালে। তোমার দেখি শখ মন্দ না, তোমার শখ দেখে আমি অবাক হচ্ছি গিন্নি। যেখানে তোমার বেয়াই কিনা তোমার কারাবন্দি করেছিল, আর সেই বেয়াইয়ের কাছে কিনা তুমি বুড়ি বোঝের আশা করছো। কপাল ভালো যে ওখান থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে এসেছো। বেয়াই সম্পর্কে কথা কানা মন্দ বলনি, হারে বজ্জাত আমার বেয়াইটা বুঝেছো। তবে আমার বৌমাটা খুব একটা খারাপ হয়নি বলো। আমার ছেলের বউটা না আসলে কি আর আমরা এখান থেকে মুক্তি পেতাম? গাছে কাঁঠাল গোপে তেল, তোমার হয়েছে সেই দশা। ওই বৌমা তোমার থাকে কিনা সেটাই দেখো আগে। এরপর মহারানী মধুবালা চারুলতার আঁচলে সেই ছেঁড়া অংশটি দেখাবে বলে আঁচলটি মহারাজের সামনে উঁচু করে ধরে। এই দেখুন মহারাজ, কেমন ছেঁড়া শাড়ি পরে গিয়েছিল আপনার যুবরানী। কোথায় এই শাড়ির সেরা অংশ? কোথায় কোথায় দেখতে পাচ্ছ রানী তুমি? আমি তো দেখতে পাচ্ছি না তেমন কিছু। হ্যাঁ, মানে এখানটাই তো ছেঁড়াটা ছিল। কোথায় কোথায় যুবরানী, তোমার শাড়ির ছেঁড়া অংশটি কোথায়? এখন কেন খুঁজে পাচ্ছি না? এই শাড়িটাই তো তুমি পরে গিয়েছিলে, আমি নিজ চোখে দেখেছি। রানী, তুমি আসলে কি দেখেছো? অযথাই ভুলভাল বলে আমায় বিব্রত করছো। দুঃখিত যুবরানী, হয়তো অযথাই বিরক্ত করার জন্য আমি তোমায় ডেকেছি এখানে। যাও, তুমি এবার আসতে পারো। না না পিতামশাই, এইভাবে বলবেন না। আর তাছাড়া রানীমা ভুল কিছু বলছেন না, তিনি সত্যি বলছেন। আমার শাড়িটা ঠিক এখানটাতেই ছিঁড়ে গিয়েছিল, তবে আমি ছেঁড়া শাড়িটি পরে রাজভ্রমণ করে আসিনি পিতামশাই। আমি রাজপুত্র অরুণের দেওয়া সুন্দর শাড়িটি পরেই রাজ্যভ্রমণে গিয়েছিলাম। আর প্রাসাদে ফিরে আসার পর রথ থেকে যখন নামতে গেলাম, ঠিক তখনই রথের কোনায় লেগে শাড়িটি হঠাৎ করে ছিঁড়ে গেল। আর দেখুন, আমি সুতো দিয়ে এটা কি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন এই শাড়িটা পরিধান করতে নিশ্চয়ই কারো আর কোনো অসুবিধে নেই। এই শাড়িটি এখান থেকে ছিঁড়েছিল? ওমা, এটা দেখে তো বোঝার উপায় নেই। তবুও যুবরানী, তুমি ছেঁড়া শাড়ি কেন পরে থাকবে? না মানে আসলে এই শাড়িটি রাজপুত্র আমাকে উপহার দিয়েছিল, তাই আমি এটা রাজপুত্র না আসা অবধি পরিধান করে থাকতে চাই। কি ব্যাপার চারুলতা, আমি এত শখ করে তোমায় এত সুন্দর একটা শাড়ি উপহার দিলাম, আর সেই শাড়িটা তুমি কিনা ছিঁড়ে ফেললে?
আমার প্রতি তোমার ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য শাড়িটুকু তুমি আগলে রাখতে পারলে না চারুলতা? আপনি আপনি এভাবে বলবেন না দয়া করে। আসলে সত্যি তো আমার অন্যমনস্ক বা আমার ভুলের কারণে আপনার দেওয়া শাড়িটি এভাবে ছিঁড়ে গেছে। তবে বিশ্বাস করুন, আমি আপনার শাড়িটিকে বাতিল করে দেইনি। সেই কারণেই দেখুন না, আমি এটাকে নতুন রূপ দিয়েছি। আর এই শাড়িটি দেখে তো বোঝার উপায় নেই যে শাড়িটা আদৌ কখনো এখান থেকে ছিঁড়ে গিয়েছিল। বাহ, তোমার হাতের কাজ তো দেখছি চমৎকার চারুলতা। আজ তো শাড়িও বুনন করতে পারো। আমাদের রাজ্যের বিখ্যাত সুতা দিয়ে তুমি কি পারবে শাড়ি তৈরি করতে? আমাদের রাজ্যের বিখ্যাত সুতা দিয়ে কি তুমি পারবে শাড়ি তৈরি করতে? আমি এখনই সে কথা দিতে পারবো না, কিন্তু আপনি যদি চান তবে অবশ্যই আমি চেষ্টা করে দেখতে পারি। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো রাজপুত্র। আমি তোমার পাশে আছি চারুলতা, আর আমি তোমাকে সকল দিক থেকে সাহায্য করব। এরপর রাজপুত্রের সাহায্য পেয়ে চারুলতা আস্ত একটা রেশম পোকা থেকে উৎপন্ন মূল্যবান মসলিন সুতোর শাড়ি তৈরি করে ফেলে। বা চারুলতা, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছো। আমি তোমায় কি বলে যে ধন্যবাদ দেব। আমি তোমার উপরে ভীষণ খুশি চারুলতা। আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি, তুমি পেরেছো। আজ থেকে আমার শুধু রেশম সুতোর ব্যবসা নয়, বরং রেশম সুতো থেকে শাড়ি তৈরির ব্যবসাও শুরু করবো চারুলতা। আর সেটা শুরু হবে তোমার হাতের বোনা শাড়িটির মাধ্যমে। হঠাৎ করে চারুলতার ঘুম ভেঙে যায়, আর সে উপলব্ধি করতে থাকে এতক্ষণ তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিছকই স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের মানে কি? হঠাৎ কেন এরকম স্বপ্ন দেখতে গেলাম আমি? শুনেছি রাজপুত্র নাকি রেশমি সুতা নিয়ে বাণিজ্য করতে গেছে। তবে আমি সেই রেশমি সুতা নিয়ে এমন স্বপ্ন কেন দেখলাম? রাজপুত্র কি রেশম সুতোর বাণিজ্য করে সফল হয়নি, তাই কি সেই রেশম সুতা নিয়ে ফিরে আসছে আবার আমাদের হেমরাজ্যে? এমন অলক্ষণে কথা কেন ভাবছি আমি? রাজপুত্র যেখানে গিয়েছে সেখানে তিনি অবশ্যই সফল হবে। তিনি অত্যন্ত সৎ মনের মানুষ, তিনি কোনো কিছুতেই ঠকতে পারেন না। আমি যখন স্বপ্ন দেখেছি আমার তৈরি করা শাড়ি দেখে রাজপুত্র ভীষণ খুশি হয়েছে, তবে আমার এমন কিছু একটা চেষ্টা করা উচিত। শাড়ি তৈরি করতে না পারি, রাজপুত্রকে দু একটা রেশম সুতো দিয়ে তো আমি তার জন্য রুমাল তৈরি করতে পারি। হ্যাঁ, আমি সেটাই করব। যাই, আলমারি থেকে আগে সুতোটা বের করি। এরপর চারুলতা বিছানা থেকে নেমে আলমারির দিকে এগিয়ে যায়। না না রাজকন্যা জেসমিন, তুমি যতটা নির্দ্বিধায় ওই রাজেশ বাবুকে বিশ্বাস করছো, আমি ততটা বিশ্বাস করতে পারছি না। তোমার আরেকটু ভেবে দেখা উচিত। আর তাছাড়া যে রাজপুত্র অরুণ একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তুমি কেন তাকে বিয়ে করবে? আমি তোমাকে অন্য কোনো বড় রাজ্যের আরো সুদর্শন কোনো রাজপুত্রের সাথে বিবাহ দেব। এমন কলঙ্কিত রাজপুত্রের সাথে আমি তোমার বিবাহ দেব না। তাই যদি হয় পিতামশাই, তবে সেই কলঙ্ক আমার গায়েও লেগেছে। আমার সাথেও তো ভুলবশত রাজেশ বাবুর বিয়েটা হয়ে গেছে। কলঙ্কিত যদি রাজপুত্র অরুণ হয়ে থাকে, তবে আমিও হয়েছি। তাহলে বাধা কিসের? আমার জীবন থেকে ওই রাজেশ বাবু আর অরুণের জীবন থেকে ওই চারুলতাকে সরাতে পারলেই আমার আর রাজপুত্র অরুণের মিল হওয়ার আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবুও রাজকন্যা জেসমিন, তুমি আর একটু ভেবে চিন্তা করে দেখতে পারো। না না পিতামশাই, আর কোনো কিছু ভাবার কোনো চিন্তাই নেই। আমি এখন রাজেশ বাবুকে এখানে ডেকে নিচ্ছি, তারপর আমরা তিনজনে যুক্তি বুদ্ধি করে এগোবো সামনের দিকে। রাজেশ বাবু এদিকে আসুন। জেসমিনের ডাক শুনে রাজেশ সেখানে এসে হাজির হয়। একটা সময় আমি এমন করে কত লোকের সাথে রাজ করেছি, আর এখন আমার সামনে এই দুই বাপ বেটি মিলে দাসের মতো আচরণ করছে। সময় আমারও আসবে, আমিও দেখাবো মজা। চারুলতা কি মহারাজকে কোনো বশীকরণ বা জাদুটোনা করেছে নাকি? মহারাজ চারুলতার কোনো দোষী দেখতে পায় না। না, এবার আমি মোক্ষম চালটা চালবো। আজ রাতটা কোনো রকমে পার হওয়ার আগেই, তারপর কাল সকালে শুরু হবে আমার আসল খেলা। চারুলতাকে কতক্ষণ মহারাজ ভুল বুঝে থাকবে? চারুলতা, তুমি যতই বাড়াবাড়ি করো, আমার টোপ ফসকে বেরিয়ে যাওয়া কোনোভাবেই তুমি পারবে না। আর আমি তো এবার নতুন টোপ তোমার জন্য তৈরি করেই রাখবো। সাতটা হয়ে
বারে, তুই এভাবে কাউকে কিচ্ছুটি না বলে পালিয়ে কোথায় যাচ্ছিলি বল? তোকে হারালে আমি কি বাঁচতে পারতাম নাকি? আমি কি চাই নাকি যে তুই আমাদের জীবন থেকে এইভাবে হারিয়ে যাস? কি হচ্ছে কি গো? দুই মা মেয়ে রাত করে এত চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? না না, তেমন কিছু না। আসলে দুদিন বাদে তোমার মেয়েটার বিয়ে হয়ে যাবে তো, তাই আমি একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করছি আর কি। ঠিক আছে ঠিক আছে। শোনো জয়া, তুমি কিন্তু মীরার বিয়েতে কোনো কমতি রাখবে না। আমি সব বাজার সদাই কাল থেকেই শুরু করে দেব। আর হ্যাঁ, চারুলতার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি। যদিও চিঠিতে জানিয়েছি সবার নেমন্তন্নর ব্যাপারে। আর চারুলতার শ্বশুরবাড়ির রাজা মশাই মহারানী সবাইকে দাওয়াত করেছি। জানি না তারা আসবে কি না। তবে যদি এসে পড়ে তাহলে যেন আমরা কোনো বিপদে না পড়ি। সেই ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখতে হবে, বুঝলে তো? বাবা বাবা, যে না বিয়ে দিচ্ছ মেয়ের, তা নিয়ে আবার এত বড় সড়ো আয়োজন। ওই জামাইকে তো আমার পছন্দই নয়। আর সেসব নিয়ে এত আধিক্যেতে মেতে উঠেছো তুমি, এত দূর অব্দি চলে গিয়েছো। মুখ সামলে কথা বলো জয়া। দুদিন বাদে তোমার বাড়িতে জামাই দুদিন বাদে যে তোমার বাড়ির জামাই হতে যাচ্ছে, তাকে নিয়ে এমন ভালো মন্দ কথা আমি বরদাস্ত করব না। ও মা, তুমি তুমি আর বাবাকে কিচ্ছু বলোনি? বাবা ঠিক করে নিয়েছে যে ব্যাবলার সাথে আমার বিয়ে দেবে। আর আমার নিস্তার নেই মা, ওই ব্যাবলার সাথে আমাকে সারাটা জীবন ধরে কাটিয়ে দিতেই হবে। আমি বেশ বুঝতে পারছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।